গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই। আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা, তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? রওনাফ রুফায়েত জাহিদের লেখা ধারাবাহিক গল্প প্রেমিক পুরুষ গল্পের আজকের পর্বে তোমাদের স্বাগতম। আজকের পর্বটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ। আজকের এই পর্বটি লেখার আগে আমাদের লেখক সাহেব পেঁয়াজ কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছিল, ডিম ভাজতে গিয়ে হাত পুড়ে গিয়েছিল, তারপরও সেই পুরো হাতেই আজকের এই পর্বটি লিখেছিল। তাই প্লিজ আজকে যদি তোমরা কিছু বলো তাহলে তাকে উদ্দেশ্য করে তোমরা বলবে, তার যেন এই কষ্টটা একটু হলেও সার্থক মনে হয়। আর হ্যাঁ, হেডফোন ছাড়া এই সিরিজের স্বাদ একদমই মিস করে বসবে। আর তাই এখনই হেডফোন পরে বসে পড়ো। এত কিছু পরও যদি আজকের গল্প না শোনো তাহলে বলবো রোদ আর আহাদের মাঝে যে ঝড় আসছে তার সবটাই তুমি মিস করবে। তাহলে আর দেরি কিসের? চোখ বন্ধ করো, মন খোলা রাখো। শুরু করছি প্রেমিক পুরুষ পর্ব 7। মনে ভয় আর সংকোচ, তার মধ্যে গলা শুকিয়ে গেছে আর শুকনো ঢুক গিলছি। আমি এখনো বুঝতে পারছি না রক্তচোষার কোলে আছি নাকি কাল্পনিক দৈত্যের কোলে আছি। তবে রক্তচোষা হলে এখনো বাঁচিয়ে রাখ হবে হয়তো কোনো দেবদৈত্য। পুরো রুম অন্ধকার। কথা বলার চেষ্টা করছি কিন্তু দৈত্যের ভয়ে মুখ খোলার সাহস পাচ্ছি না। যদি আবার কাঁচাই খেয়ে ফেলে? না বাবা, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। কিন্তু একবার চেষ্টা করতে দোষ কোথায়? হয়তো আমার কথা শুনে আমার প্রাণ ভিক্ষা দিতে পারে। তার মাঝেও তো দৈত্যবতা থাকতে পারে। আরে যেমন মানুষের মানবতা আছে তেমনি দৈত্যর মাঝেও তো দৈত্যবতা আছে, তাই না? আমি কাঁদো কাঁদো গলায় বললাম, দৈত্য ভাইয়া, না দৈত্য আপু, আমাকে প্লিজ পাতাল দেশে নিয়ে যাবেন না। দেখুন আপনার তো একটা মন আছে, সেখানে দৈত্যবতা আছে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আপনি আমাকে ছেড়ে দিলে আমি আপনার জন্য দোয়া করব, যেমন আপনি সুন্দর জামাই টুকটুকু বউ পান। ও না না, সুন্দর না, কুৎসিত বউ পান। আপনাদের তো আবার উল্টো নিয়ম, তাই না? আমি একটা ইংলিশ মুভিতে দেখেছি পাতাল দেশে উল্টো নিয়ম, যে যত কুৎসিত দেখতে তাকে তত বেশি সুন্দর বলে। আপনাদের বিয়ের পর কুৎসিত ছোট ছোট বাচ্চা হবে, তাদের নাম হবে দৈত্যাচি। আহা! হঠাৎই দৈত্য হুঙ্কার দিয়ে রাগী গলায় বললেন, তোমার মনে হচ্ছে না তুমি খুব বেশি আজেবাজে বলছো? না না দৈত্য ভাই, আমি একদম আজেবাজে বলছি না। আমি তো আপনার ফিউচার বলে দিচ্ছি। জানেন তো, আমার কথা আবার খাপে খাপে মিলে যায়। বাই দ্য ওয়ে, আপনার কণ্ঠ অনেকটা আমার বর রাক্ষসরাজ আহাদের মতো। আপনি হয়তো ভাবছেন একটা ছেলের বউ আর একটা ছেলে কেমনে হয়। আসলে দৈত্য ভাই, এখন ডিজিটাল দেশ, ডিজিটাল মন, ডিজিটাল ফিলিংস, এইসব আপনি বুঝবেন না। আপনি আবার আমার দিকে নজর দিয়েন না। আপনার আর ওনার কথা হুবহু এক। তবে তার সাথে আপনার কোনো সম্পর্ক আছে কি? থাকতেও পারে। রাক্ষসকুল আর দৈত্যকুলের মাঝে খুব একটা ভিন্নতা নেই। সামনে থেকেই বড় বড় নিঃশ্বাসের শব্দ আসছে। মনে হচ্ছে দৈত্যভাই খুব বেশি রেগে গেছে। ঝাঁঝালো কণ্ঠে বললেন, কারণ আমি তোমার বর রাহাত মজুমদার। কথাটা আমার কানে তড়িৎ বেগে আসে, আমার মাথায় যেন পাহাড় ভেঙে পড়ে। আর ঠিক এমন সময় ইলেকট্রিসিটি চলে আসে। আমি এখনো ওনার কোলে। আহাদের চোখে স্পষ্ট রাগ দেখতে পাই, নাকের ডগাটাও লাল হয়ে আছে। আমার চোখ মুখ ভয়ে কালো হয়ে যায়। ওরে বাপরে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এখন না জানি আমার কি করবে এই লোক। হে আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও। আমি কথা দিচ্ছি আর জীবনও এবং বকবক করব না। আর পাশের বাড়ির জিলানি আঙ্কেলের বাড়ির আম গাছ থেকে তো একদম আম চুরি করব না। আমি ছোট ছোট চোখে আহাদ ভাইয়ার দিকে তাকালাম। উনি চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিচ্ছে। রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, নাকি আমাকে কিভাবে খুন করবে তা ভাবছে। হায় আল্লাহ, যদি বারান্দায় নিয়ে কোল থেকে নিচে ছেড়ে দেয়, আমি তো মরে ভূত হয়ে যাব। কিন্তু উনি আমাকে অবাক করে দিয়ে বিছানায় বসিয়ে দেয়। আমার কপালে হাত রেখে বললেন, এখন কেমন লাগছে? আমি আমতা আমতা করে বলি, মানে এখন ভালো আছি। আমি সঙ্গে সঙ্গে চোখ নিচে দিকে নামিয়ে ফেলি। দুজনের মাঝে নীরবতা বিরাজ করছে। আর চোখে ওনার দিকে তাকাই। উনি কিছু বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না, দ্বিধা বোধ করছে। তাই আমি নিচু স্বরে বলি, কিছু বলবেন কি? আমার কথায় উনি যেন কিছুটা সাহস পেল।
জড়তা কাটিয়ে উনি গলা ছেড়ে বলতে শুরু করলেন, রোদ, আমি কাল রাতে মামি আর কাজলের কথা শুনেছি। আমার মা তোমার সাথে যা করেছে তা অন্যায়। নিজের ভয় আর ছেলের খুশির কথা ভেবে তোমার উপর প্রেশার দিয়ে তোমাকে বিয়েটা করতে বাধ্য করেছে, তোমার জীবন নষ্ট করেছে। এখানে কোথাও হয়তো আমিও দায়ী। তুমি চাইলে এখনই আমার থেকে আলাদা হতে পারো। ওনার কথাগুলো কেন যেন খুব বেশি খারাপ লাগছে। আচ্ছা, আমি তো ওনাকে পছন্দ করি না, তাহলে কেন এমন খারাপ লাগছে? কেন দুদিনের বিয়ের জন্য এত কষ্ট হচ্ছে? তবে শুধু কি ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ বলে এমন হচ্ছে, নাকি অন্য কিছু? আমি ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে বললাম, আমি এখন আলাদা হতে চাই না। আমি যদি এখন আলাদা হই, তাহলে আমার মামা মামির উপর সবাই আঙুল তুলবে। তাদের জিজ্ঞাসা করবে কেন আমার বিয়ে ভেঙেছে। সবাই হাসাহাসি করবে। এখন সবাই যেভাবে সমপ্রেমের প্রতি বিশ্বাস ধরিয়েছে, হয়তো তখন সবাই এটা নিয়ে ট্রল করবে, আর আমাকে তো অপমানের উপর অপমান করবে। ঠিক একইভাবে আপনার পরিবার নিয়েও হাসাহাসি করবে। দুদিনেই সব শেষ। তাই এখন যেভাবে চলছে চলতে দিন। 1 বছর পর কন্ট্রাক্ট অনুযায়ী দুজন আলাদা হয়ে যাব। আর কারণ বলবো, দুজন দুজনের সাথে মানিয়ে নিতে পারেনি। উনি বিছানা থেকে উঠে টেবিলের উপর থেকে একটা বক্স নিয়ে আসে, আমার সামনে বসে। আমি কপাল কুঁচকে ওনার দিকে তাকিয়ে, উনি কি করতে চাইছে? আর এই ব্যাগে এমন কি আছে? আমি কিছু বলতে যাব তার আগেই উনি বক্স থেকে অসম্ভব সুন্দর একটা চকলেট কেক বের করে, যেখানে খুব সুন্দর একটা হোয়াইট ক্রিমে লেখা, সরি রোদ পাখি। নিচে খুব কিউট করে স্যাড ইমোজি ড্র করা। আমি অবাক চোখে ওনার দিকে তাকাতেই উনি কিউট করে হেসে বললেন, সরি রোদ পাখি, বিনা দোষে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, যা তুমি একদম ডিজার্ভ করো না। সরি ফর এভরিথিং। আমাকে কি ক্ষমা করা যায় রোদ পাখি? আমার চোখগুলো খুশির জলে চিকচিক করছে। আজ মন থেকে একটা বড় বোঝা হালকা হলো। উনি অন্তত আমাকে ঘৃণা করেন না। আমি ফিক করে হেসে বলি, হ্যাঁ হ্যাঁ, এখন আপনি এত করে বলছেন তো ক্ষমা করাই যায়। বাই দ্য ওয়ে, আপনি কি করে জানলেন যে আমার চকলেট কেক পছন্দ? উনি ভাব নিয়ে বললেন, বুঝলে, এই আহাদ মজুমদার সব জানে। আমি মুখ ভেঙচি দিয়ে বলি, তাই বুঝি? আমি ছুরি দিয়ে কেক কেটে খেতে লাগলাম। উনি আমার দিকে সরু চোখে তাকিয়ে। আমি ওনার দিকে এক পিস কেক নিয়ে তার সামনে ধরলাম। আপনি এক পিস খাবেন? যেভাবে তাকিয়ে আছেন, আমার পেট খারাপ হবে। আমার কথায় উনি কিছুটা রেগে যায়। আমি ওনার দিকে নজর না দিয়ে কেক খাওয়ায় ব্যস্ত হয়ে পড়লাম। কেকের সাথে যেন কম্প্রোমাইজ। কিছুক্ষণ পর দরজার নক পড়ে। আমি আর আহাদ ভাইয়া দুজনেই দরজার দিকে তাকাই। দেখি প্রত্যয় ভাইয়া দাঁড়িয়ে। আমি মুচকি হেসে বলি, ভাইয়া ভেতরে আসেন। প্রত্যয় ভাইয়া মলিন হেসে ভিতরে প্রবেশ করে। আমার সামনে বসে মুচকি হেসে বলে, এখন কেমন আছো রোদ? জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? এই আছি মোটামুটি। তিনজনের মাঝে নীরবতা। আহাদ ভাইয়া সূক্ষ্ম নজরে প্রত্যয় ভাইয়ার দিকে তাকিয়ে। প্রত্যয় ভাইয়া নীরবতা ভেঙে আহাদ ভাইয়ার দিকে তাকিয়ে বলে, মিস্টার আহাদ, আপনাকে কি বলে সম্বোধন করব জানি না। আমার সবচেয়ে প্রিয় জিনিস আপনার কাছে। সত্য বলতে আপনার উপর খুব রাগ, খুব বেশি হিংসা হয়। মোনাজাতে কত চেয়েছি, কত রাত কান্না করে তাকে চেয়েছি, কিন্তু আপনি না চাইতেই পেয়ে গেছেন। আপনি সত্যিই অনেক ভাগ্যবান। এই রোদের সব সময় খেয়াল রাখবেন। খুব ইনোসেন্ট, সফট হার্টেড একটা ছেলে, সব সময় ওর খেয়াল রাখবেন। কথাগুলো বলেই প্রত্যয় ভাইয়া দ্রুত পায়ে রুম থেকে চলে যায়। যাওয়ার সময় ওনার চোখে স্পষ্ট জল চিকচিক করছে। হয়তো তার ভয় ছিল যে যদি ওনার দুর্বলতাটা আমাদের চোখে পড়ে। উনি চলে যেতেই আমি বড় নিঃশ্বাস ছাড়ি। আহাদ ভাইয়া গভীর গলায় বললেন, উনি কি তোমাকে চায় নাকি রোদ? আমি কোনো উত্তর দেই না। উনি আবার বললেন, এত চায় তোমাকে, তবে কেন ফিরে দিয়েছিলে ওনাকে? অন্য কেউ কি তোমার জীবনে ছিল? আমি ওনার কথায় মলিন হাসি দিয়ে বলি, ইনডাইরেক্টলি জানতে চাইছেন আমি কাউকে ভালোবাসি কিনা? নট ব্যাড আহাদ ভাইয়া। এখন যেহেতু জানতে চাইছেন, তো শুনুন। ছোট থেকেই ওনার প্রতি ভাই ছাড়া অন্য কোনো ফিলিংস আসেনি। খুব ভয় করতো ওনাকে। তার উপর প্রত্যয় ভাইয়াকে কাজল আপু ভালোবাসতো, তাই ওনাকে ভাই বলেই মানি। আস্তে আস্তে সময় কাটতে লাগে। কাজল আপু ভাইয়াকে প্রপোজ করে, কিন্তু ভাইয়া সেদিন আপুকে বলে ও নাকি আমাকে পছন্দ করে।
আর ওই দিক দিয়ে আপু আমার বিষয়ে সব জানতো। তারপর আপু জিদের বসে আসিফ ভাইয়াকে বিয়ে করে নেয়। আমার সবচেয়ে বড় সত্যি তো এটাই যে আমি অন্য কাউকে ভালোবাসি, যার নাম ছাড়া বাকি সব আমার অজানা, যার কণ্ঠ শুনে তাকে ভালোবেসেছি, তবে তার প্রেমে পড়েছি। আহাদ ভাইয়া গম্ভীর গলায় বললেন, তার নাম কি? আমি ঠোঁট কামড়ে হেসে চেপে বলি, আপনি কি জেলাস? উনি চোখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে বললেন, নো ওয়ে। আমি আমি কেন জেলাস হব? আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ওকে? উনি কথাগুলো এমনভাবে বললেন যেন তার চুরি ধরা পড়ে গেছে। অন্যদিকে মুখ ফিরিয়ে আছে, নাকের ডগা সব সময়ের মতো লাল হয়ে আছে। আচ্ছা, উনি কি রেগে গেল, নাকি সত্যিই তার কিছুতেই যায় আসে না? আমার কেন মনে হয় উনি আমার খুব কাছের কেউ। ওনার কণ্ঠ, কথা বলার স্টাইল, কথায় কথায় তার মতো নো ওয়ে বলা, সব কিছু কেন এত মিল। তাদের নামের মাঝেও বেশ সিমিলারিটি। আচ্ছা, ওনার কি কোনো যমজ ভাই আছে? আচ্ছা, ওনাকে কি জিজ্ঞেস করব? না থাক, পরে কি মনে করবে কে জানে। তবে কি আহাদ ভাইয়াই উনি? না না, এমন কি করে হতে পারে? উনি তো স্বপ্নাকে ভালোবাসে, আর স্বপ্নার আমানত। আমি তো ওনার শুধু 1 বছরের নামমাত্র জীবনসঙ্গী। উনি আমার প্রেমিক পুরুষ হতেই পারে না। আচ্ছা, আমি যাকে ভালোবেসেছি তার কণ্ঠ শোনার জন্য এতদিন অপেক্ষা করে যাচ্ছি, সে কোথায়? সে কি জেনে গেছে আমার বিয়ে হয়ে গেছে, নাকি কোথাও চলে গেছে? কিন্তু আমার শখের পুরুষ, আমার প্রেমিক পুরুষ তো উনি, যাকে আমি ভালোবাসি। আর উনি তো স্বপ্নার প্রেমিক পুরুষ। রোদ, নিজের মনকে সামলা, অন্যের জিনিসে নজর দিতে নেই। বন্ধুরা, রোদ জানে না সে কি ভালোবাসা পেয়েছে, নাকি দোআশার এক প্রতিচ্ছবি। আর আহাত, সে কি স্বপ্নার প্রেমিক, নাকি রোদের প্রেমিক পুরুষ? একটা মুখ, একটা কণ্ঠ, আর অনেক মিল। কিন্তু সত্যি কি এতটা সহজেই ধরা দেয়? আজকের গল্প এখানে শেষ নয়, শুরু হলো আরেকটা টান টান কনফিউশন। তোমাদের মনে কি প্রশ্ন জেগেছে? মনে হচ্ছে কিছু একটা লুকানো আছে এই গল্পে? তাহলে অবশ্যই তোমাদের মতামত, তোমাদের সন্দেহ আর অবশ্যই তোমাদের ভালোবাসা কমেন্ট করে জানাও। আর আজকের এই পর্বটার ক্ষেত্রে লেখক জাহিদের জন্য একটু বড় করে কমেন্ট করো, ওনার পুরা হাতের কষ্টটা যেন বিফলে না যায়। আর হ্যাঁ, পরবর্তী পর্ব মিস করে আফসোস করতে না চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। তাহলে শীঘ্রই ফিরছি তোমাদের জন্য পরবর্তী পর্ব নিয়ে। প্রেমিক পুরুষ সিরিজ চলবেই, আর তোমরা পাশে থাকলে এই প্রেম কখনো থামবে না। বাই।